দেখুন, আবার বলছি, আমরা পরিকল্পনা করে এনকাউন্টারের নামে রাষ্ট্রীয় হত্যার বিরুদ্ধে ছিলাম, আছি, থাকব। কিন্তু পাশাপাশি প্রয়োজনে পুলিশকে আত্মরক্ষার অধিকার তো আইনই দিয়েছে। বারবার সুপ্রিম কোর্টের একাধিক মামলায় তার একেবারে স্পষ্ট নজির আছে। সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি আর.এম. লোধা এবং ফলি নরিম্যানের বেঞ্চ মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে হওয়া একটা মামলার প্রসঙ্গ টেনে 2014 সালের 23শে সেপ্টেম্বর বলেছিলাম, একটু পড়ি: One cannot be oblivious of the fact that there are cases where the police who are performing their duty and attacked and killed. There is a rise in such incidents and judicial notice must be taken of the fact. In such circumstances, while the police have to do their legal duty of arresting the criminals, they have also to protect themselves. অর্থাৎ একেবারে এই বিষয়টিকে উপেক্ষা করা যায় না যে এমন বহু ঘটনা আছে যেখানে নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ কর্মীরা হামলার শিকার হন এবং প্রাণ হারান। এ ধরনের ঘটনার সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং আদালতের এই বিষয়টা মনে রাখা প্রয়োজন। আরও বলা হচ্ছে, এই পরিস্থিতিতে আইন অনুযায়ী যেমন পুলিশের দায়িত্ব অপরাধীদের গ্রেফতার করা, তেমন তাদের নিজেদেরও নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে। আবার 1997 সালের মার্চ মাসে জাতীয় মানবাধিকার কমিশনের তৎকালীন চেয়ারম্যান এবং অবশ্যই ভারতবর্ষের প্রাক্তন প্রধান বিচারপতি এম.এন. ভেঙ্কটচালিয়া সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের একেবারে চিঠি লিখে বলেছিলেন, কোট আনকোট, আমাদের আইন অনুযায়ী পুলিশের অন্য মানুষের জীবন নেয়ার কোনো অধিকার নেই এবং যদি এই ধরনের কাজের মাধ্যমে পুলিশ কাউকে হত্যা করে তাহলে সেই পুলিশ অনিচ্ছাকৃত খুনের অভিযোগে অভিযুক্ত হবে। কিন্তু আবার পরের বাক্যেই তিনি লিখছেন যে আত্মরক্ষার কারণে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে সেই হত্যা কিন্তু অপরাধ হিসেবে গণ্য হবে না। আমার পরের বক্তা প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য। তুমি যেটা প্রথমে বললে ওটা হচ্ছে পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ 2014-তে এগেইনস্ট স্টেট অফ মহারাষ্ট্র। একদম। এবং তাতে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিচ্ছে ইন নো টাইম এফআইআর স্টার্ট করতে হবে। করেছে এখানে, দেখো জেনুইনলি করেছে, এফআইআর স্টার্ট করেছে। খালি তাই না, এফআইআর স্টার্ট করে এবং সঙ্গে সঙ্গে তাকে কিন্তু ওই যে ইনজিওর হয়েছে সেই যে তার রিভলভার স্ন্যাচ করেছে, রিভলভার স্ন্যাচ করে টু এফেক্ট হিজ মানে এসকেপ ফায়ার করেছে। পুলিশ কিন্তু রিটালিয়েট করেছে। পুলিশ হ্যাজ গট এভরি রাইট। তোমারও আছে রাইট। আমি তোমাকে মারতে যাবো বন্দুক তুলে আর তুমি দাঁড়িয়ে থাকবে, হাত তুলে থাকবে, তুমি সঙ্গে সঙ্গে তাকে ফায়ার করবে। একদম সঙ্গে। এভরিবডি হ্যাজ দ্য রাইট অফ সেলফ ডিফেন্স। এখানে তাই হয়েছে। ইন নো টাইম বলছে উইদিন 48 আওয়ার্স এনএইচআরসি কে জানাতে হবে, জানিয়েছে। জাস্টিস ডি.কে. বসু সুপ্রিম কোর্টের যে যা যা গাইডলাইন দিয়েছে সব কিছু করা হয়েছে। এইবার তুমি এসো, তুমি বলো অন্ধকারে কেন করেছে? অন্ধকারে করেছে টু অ্যাভয়েড পাবলিক আনরেস্ট, পাবলিক কংগ্রিগেশন, অনেক তার যুক্তি আছে। ভিডিওগ্রাফি হয়েছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু এটা করেছে, ঠিকই করেছে। এবং খালি তাই না, ও যে পুলিশকে অ্যাটাক করেছে, ইন সেলফ ডিফেন্স পুলিশ ফায়ার করেছে, 1 নম্বর। 2 নম্বর, যা যা সুপ্রিম কোর্ট বলেছে, সুরতহাল রিপোর্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দিয়ে করানো হয়েছে, ইমিডিয়েটলি হসপিটালে করানো হয়েছে। পোস্টমর্টেম, ফরেনসিক স্টেট মেডিসিন ক্যালকাটা মেডিকেল কলেজে করানো হয়েছে। আইন আছে, আন্ডার ভিডিওগ্রাফি, সুমন আন্ডার ভিডিওগ্রাফি করেছে। যা যা করেছে রিলিজিয়াসলি করেছে। আমি বিশ্বাস করো, ইট ইজ নট এ কিলিং, ইট ইজ নট অ্যান অ্যানিহিলেশন। এই যে অভিষেক ব্যানার্জি বলেছে যে কিষেনজিকে আমার সরকার খুন করেছে, কোথায় অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে? এখনই 14 বছর পরে হলে ওর এগেইনস্টে কেস করে মামলা করে ওকে অ্যারেস্ট করা দরকার। এখনই ওর গভর্নমেন্টে যারা যারা ছিল সেই সময় কারা কারা ছিল দেখাচ্ছে। 500 ইএফআর ফোর্স ক্রলিং করে করে একটা লোককে, সুচিত্রা মাহাতোকে দিয়ে ওকে ডাকিয়ে এনে ওকে হত্যা করা হয়েছিল। এটা তো তা নয়, এটা কিন্তু ইন ডিসচার্জিং অফ বোনাফাইড গভর্নমেন্ট ডিউটি। এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। নাহলে দেখো, জন্মদাত্রী মা, সে বলছে যেমন কর্ম তেমনি ফল। কোন যন্ত্রণা থেকে বলছে, কোন যন্ত্রণা থেকে বলছে? পেটে জন্ম দিয়েছে তাকে। স্ত্রী বলছে বিয়ের পর থেকে ওর চরিত্র এরকম খারাপ। সবাই বলছে,
কেউ কারোর রিপেন্টেন্স নেই, রিপেন্টেন্স আছে কৃষাণু আর তথাকথিত কিছু লোকের। অনেকক্ষণ বলেছো, অনেকক্ষণ আগে থেকে বলেছো, দেখে দেবে বাড়ি গিয়ে। আমি তো আগে কারণ সমর্থন তো করলাম। তার বাড়ির লোকের Encounter কারণ মানে আমি কিন্তু সবচাইতে তৈরি করা আচ্ছা ঠিক আছে, সবচাইতে বড় কথা যেটা যে এখনো কিন্তু একটা পুলিশের কাজ অধরা রয়ে গেছে, ইন্দ্রজিতের লিঞ্চিংটা। এটা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে, মব লিঞ্চিং আর ওই 304 কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার আর চলে না, 302 হবে। আপনারা জানিয়ে রাখি 30 জন গ্রেফতার হয়েছে। না, 30 জন হয়েছে ভ্যান্ডালিজমের জন্য, না, তার মধ্যে এরাও আছে। 4 জন 4 তুমি দেখো এখনই দেখো, দুজন ছিল, কেসটা হালকা হয়ে যাবে। দাঁড়া, দুজন অ্যারেস্ট হয়েছিল, দুজন অ্যারেস্ট হয়েছে আর দুজন পরে হয়েছে। না, লিঞ্চ করেছো, মব লিঞ্চ, এটা সজল, এটা মব লিঞ্চ, এতে আরো বেশি লোক অ্যারেস্ট হবে, মানে গণপিটুনি যেটা বলেছে, এটা অর্গানাইজড লিঞ্চিং হয়েছে। সুতরাং এর সম্পর্কে কোনো সন্দেহ নেই। রেলওয়ে ট্র্যাক উঠিয়ে নিয়েছে, পুলিশের জিপ 3টে বাবার কথা শুনলেন, বলছে বহিরাগত বাইরের লোক গিয়ে বাইরের লোক নিয়ে এসে কংগ্রিগেশন করেছে, এটা অর্গানাইজড একটা মব। এই অর্গানাইজড মবটা লিঞ্চ করেছে ইন্দ্রজিৎকে। ইন্দ্রজিৎ হয়তো ওদের সঙ্গে মেলামেশা করতো, বাট হি ওয়াজ নট ইন দ্য মিলি, না, আমি ছিল একটা না। কথা বলছি, হ্যাঁ। মানে হ্যাঁ। 2 মাস ধরে আমার সময় কেন বলছো তুমি? তোমার আপনাকেই বলছি, বলো। 2 মাস ধরে ও রেস্ট্রিক্ট করেনি, এত রেগে তৃণমূল থাকবেন না। কংগ্রেসের নেতা কর্মীদের ডিম ছোড়া, পাথর ছোড়া, যেগুলোকে যারা লেজিটিমাইজ করা হলো, যেগুলোকে এখনো লেজিটিমাইজ করা হয়েছে, আমাদের বেশ কয়েকজন কর্মী সমর্থক মারা গেছে, জেলে যারা আছেন সেটা বাদ দিলাম, মারা গেছে? আজকে কুচবিহার থেকে আমরা সেই ভিডিও দেখেছি, সে মারা মারা গেছে। গেল? তো তাহলে সেইগুলোর বিচার কি হবে না? তৃণমূল বলে সেইগুলো লিঞ্চিংয়ের পর্যায়ে পড়ে না? Serially একজন আসবে। মন্ত্রী Serially বলছেন আসবে। এক এক করে, যে- এক এক যে করে, হ্যাঁ। পরবর্তীকালে ডিম নয় ইট মারা হবে, এবং এখন শুধু তৃণমূল টার্গেট নয়, এখন ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী এবং শোনো, কমিউনিস্টরাও শোনো, টার্গেট। তো এই যে জায়গাটা মানে তার ব্যাপ্তিটা বাড়ছে, অনেক তো ব্যাপ্তি, আপনিও টার্গেটে তোমার আছেন, ব্যাপ্তি বেড়ে গেছে। আপনি না, ব্যক্তিটা না, তোমার ব্যাপ্তি আপনিও বেড়ে আছেন গেছে, বলে অনেকটা সম্ভবত ব্যাপ্তি বেড়ে target। গেছে। দাও, আজকে আমি বলছি legitimize একটা- করা হলো তৃণমূলকে একটা- লিঞ্চ করা, একটা- এখন একটার জন্য আপনি একটা- বলছেন একটা অর্গানাইজড মার্ডার হলো, আর ও বলছে ডিমে হত্যা হয়েছে। এটা কি পাগলের মতো ডিমে কথা মানে বলছে? বলছে পাথর মেরো, ডিম ডিম- নয় এবার হ্যাঁ, পাথর ডিম ছোড়া মেরে হবে। পাথর মারা গেছে, ডিম মেরে ছুঁড়েছে, মারা গেছে। আচ্ছা, যারা আরে, বলেছিল হ্যাঁ, ডিজে হ্যাঁ, বাজাবে, ডিজে বাজাবে, যারা বলেছিল চুল্লিতে ঢোকাবে, ঢোকাবে, তার জন্য শ্মশান তৈরি করবে একটা, হ্যাঁ। তারা এইসব কথা এখন কেন আর বলছে? 140 না, তুমি তারা তাহলে এই কথা কেন তো বলছে? সেগুলো লিঞ্চিং নয়, তোমরা আরে, যেগুলো আমি করছো বলছি, lynching। আরে ভাই, lynching এটা বলে না। লিঞ্চিং মানে কি ওটা জানো? lynching মানে কি? পাথর মারছো, ওটা lynching ইসলামিক নয়, কান্ট্রিতে পাথর ওটা ফেলে lynching মারা হয়। নয়। ওটা কি ইসলামিক বলবো? কান্ট্রিতে পাথর ফেলে লোককে মারা হয়। আরে, তুমি তো তোমরা সেটাই সেইগুলোকে ভালোবাসো। করছো। তোমরাও সেটাই তোমরা চাও। সেইগুলোকে তোমরাও করছো। চাইছিলে সরিয়া যাই। তালিবানের তোমরাও সরিয়া যাই চাইছিলে। দেখুন, আমরা কোনোদিন গণপিটুনি শরিয়াতকে হোক সমর্থন কিংবা করি, ইট তোমরা ছোড়া, তালিবানের আমি বলছি আইন নিজের হাতে নেওয়া দণ্ডনীয় অপরাধ, এবং বারবার এই বার্তা একেবারে স্পষ্ট করে যাওয়া প্রয়োজন। কিন্তু আমি বলছি, আমরা শুরু যেখানে করেছিলাম, মৌসুমীর যে হতাশা, সেটা কিন্তু শুধু মৌসুমীর হতাশা নয়। আমরা এই যে পরিবারগুলো দীর্ঘদিন বিচার চাইছে, এবং যে ঘটনাগুলো, ভাবুন এর বাইরেও কত ঘটনা আছে আমরা জানি না, কিন্তু শুধু শিরোনামে আসছে যে ঘটনাগুলো, এই প্রত্যেকটা পরিবারের সঙ্গে আমরা দেখা করেছি, একটার পর একটা প্রায় সিরিজ করে আপনাদের সামনে রাখবো। এদের প্রত্যেকের ইমোশন, প্রত্যেকের আবেগ কিন্তু মোটামুটি একই রকম। কামদুনির ওই কলেজ ছাত্রীর ভাই এই স্টুডিওতে যাদের বসিয়েছিলাম, তারা বলছে যে এইটা ঠিক ওষুধ। ভাবুন, বরুণ বিশ্বাসের দিদি, তার দাদা খানিকক্ষণের মধ্যে এখানে আসবেন, সেই দিদি বলছেন যে আমার ভাইকে যেরকম গুলি করে মেরেছিল ওরা একেবারে ওই স্টেশনের ধারে, সেইভাবে ওদের গুলি করে মারতে হবে। ধরুন মাটিগাড়ায় সেই নিহত স্কুল ছাত্রী, তার মা বলছেন যে এনকাউন্টার হচ্ছে অপরাধীদের আসল সাজা। আর অভয়ার মা, তিনিও বলছেন এনকাউন্টার প্রয়োজনে হওয়াই উচিত। হাঁসখালিতে নাবালিকার ভয়ঙ্কর সেই হত্যা, তার মাও বলছে যে একেবারে অন্তত ফাঁসিতে চড়াতে হবে এদের। দেখুন, কমন ফ্যাক্টর হচ্ছে এই আবেগ। এই আবেগ আসছে কিন্তু তীব্র হতাশা থেকে, যে দীর্ঘদিন সব কিছু করেও বিচার আনা যাচ্ছে না। এইটা কিন্তু বাস্তব। এর পদ্ধতি নিয়ে লক্ষ্য সমালোচনা থাকতে পারে, আইন তা একদম সম্পূর্ণ এর পরিপন্থী হতে পারে, অন্য কথা বলতে পারে, এবং সামাজিক সুস্থিতি যেটা সেটা নষ্ট হতে পারে, কিন্তু কোনো সন্দেহ নেই এদের এই আবেগটা হচ্ছে বাস্তব। এবং এই বাস্তব বারবার ওই তারিখ পে তারিখ বারবার আদালতের কড়া নেড়েও, যখন নানা কারণে, তার মধ্যে অর্থও রয়েছে, যখন
বিচার পাওয়া যায় না, তখন মানুষ এই রকম দেয়ালে পিঠ থেকে গেলে এই রকম মরিয়া হয়ে যান। সুতরাং এইখানে আমি দ্রুত একবার দেখে নেব এই পরিবারগুলো আলাদা আলাদা করে, যাদের সঙ্গে আমরা কথা বলেছি, আজ দেখাবো, ভবিষ্যতেও দেখাবো। দেখুন, ইনকাউন্টার করে যে মারা হয়েছে এটাই হলো ঠিকঠাক ওষুধ। জ্বর হলে যেমন প্যারাসিটামল আর অ্যান্টিবায়োটিক খেতে হয়, আর রেপ মার্ডার করলে তার ওষুধ একটাই, ইনকাউন্টার। এই খবরটা যেন সারা বিশ্বর লোক জানে, তাহলে এই রেপ মার্ডার হওয়া বন্ধ হবে। আমরা প্রথম থেকে একই কথা বলে এসেছি, আমি চাই আমার ভাইকে যেন গুলি করে জবরদস্তি মেরেছে, আমরাও চাই গুলি করেই খুন করা হোক, এনকাউন্টার করা হোক। আমার মেয়ের কোনো বিচার পাইনি। আমার মেয়েকে যারা গণধর্ষণ করে মেরেছে তাদেরকে সকলের ফাঁসি চাই। কি হইল এখানে সঠিক উচিত হইল, ন্যায় ব্যবস্থায় উচিত করলো, একটা মায়ের ন্যায় পাইলো, এইটাই আমি বলতে চাই। নাহলে কত মা এরকম আছে আজ পর্যন্ত, আমাকে দেখেন, আমি কাঁদতে কাঁদতে আসি, আমার মেয়ের কোনো ন্যায় হয় নাই। 11 বছরের বাচ্চাটা যে এখনো সমাজের কিছুই বুঝে উঠতে পারেনি, তার আগেই তাকে এত অত্যাচার সহ্য করে পৃথিবী থেকে যেতে হলো। সত্যি এই ঘটনা যারা ঘটিয়েছে আমি সমর্থন করি। এই যে তাকে এনকাউন্টার করা হয়েছে খুব ভালো হয়েছে, ধর্ষকের বাঁচার কোনো অধিকার নেই। মেয়ে হারানোর যন্ত্রণাটা একটু হলেও কমেছে, যে সেই ক্রিমিনালদেরকে সরিয়ে দিয়েছে। আরও ওর সঙ্গে যারা অভিযুক্ত আছেন তাদেরকেও এনকাউন্টার কি ফাঁসি দিতেই হবে সরকারের কাছে, এটাই দাবি। এটা আমার দাবি, সবার দাবি থাকবে। দেখুন, তামান্নার মা যখন বলছিলেন এই অনুষ্ঠানে, ওই দিন প্রথম তিনি বলেছিলেন যে 24 জন এফআইআর নেম তারা ঘুরে বেড়াচ্ছে। আমি বলছি এইখানেই একটা সরকারের সদিচ্ছের প্রশ্নটা আসে। তার কারণ সেই 24 জন কিন্তু শেষ পর্যন্ত গ্রেফতার হলো, এবং কয়েক ঘন্টার মধ্যে। আমি আবার বলছি, সাধারণ মানুষের এই হতাশা থেকে আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতা, যেটা সমর্থন করি না, কিন্তু এই প্রবণতার জন্ম হয় কিন্তু গভীর হতাশা থেকে। দেখুন, আমি তাতে খুশি হয়েছি, এনকাউন্টার হয়েছে, অত্যন্ত খুশি হয়েছি। অসুর বধ শুরু হয়ে গেছে। এই সবার ক্ষেত্রে একটা জিনিস কমন, কারো ঘরের মেয়েকে, কারো বন্ধুকে নৃশংসভাবে নির্যাতনের পর শেষ করে দেওয়া হয়েছে। তারপর বিচারের অপেক্ষায় কেটেছে বা কাটছে মাসের পর মাস, বছরের পর বছর। বারুইপুরের গণধর্ষণ খুনের মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারে সেই সমস্ত মানুষগুলো খুশি, যেন বিচার পেয়েছেন তাঁরাও। আমার বিয়ের সময় তো বিচার পাইনি, আর বারুইপুরে যে ঘটনাটা ঘটেছিল এনকাউন্টার করে দিয়েছে, আমি খুব শুনে খুশি হলাম। ছোট্ট মেয়েটাকে যে মেরেছে সেই ক্রিমিনালকে অন্তত এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। আমার মেয়েটা চলে গেছে, যদি বিজেপি সরকার তখন থাকতো তাহলে ওই ক্রিমিনালগুলো আজ পর্যন্ত এই দুনিয়ায় থাকতো না। আর শুধু হাতে গোনা এই কয়েকজনই নয়, এনকাউন্টারে যেন স্বস্তি পেয়েছেন রাজ্যবাসীর একটা বড় অংশ। কিন্তু কেন, কি কারণ? মানুষ সবসময় একটা সেন্স অফ ক্লোজার চায়, অর্থাৎ বাংলায় যেটা আমরা বলতে পারি পরিসমাপ্তি অথবা মীমাংসা। কিন্তু এই সেন্স অফ ক্লোজার গত কিছু বছর ধরে সমাজে মানুষরা কিন্তু পাচ্ছিল না, কারণ হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ এবং লিগাল একটা লেথার্জির জন্য। এর থেকে শুরু হয়েছিল একটা অসহায়তা বোধ, অর্থাৎ হেল্পলেসনেস ফ্রম রিপিটেড ফেলিয়ার্স টু গেট জাস্টিস। নারীদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা, খুন করা, বারবার নৃশংসতা। অন্ধ্রপ্রদেশ, দিল্লি থেকে উত্তরপ্রদেশ, হরিয়ানা থেকে মহারাষ্ট্র, অসম থেকে পশ্চিমবঙ্গ, দেশের নানা প্রান্ত থেকে বারবার এই ধরনের ঘটনা সামনে আসার পর ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। বিক্ষোভ, আন্দোলন, তদন্ত শুরু হয়, তারপর বিচার প্রক্রিয়া। কেউ শাস্তি পায়, কেউ ছাড়া পেয়ে যায়। এই দীর্ঘ প্রক্রিয়ার কারণেই কি এখন ইনস্ট্যান্ট জাস্টিস চায় অনেকেই? লোকে শিওর নয় যে আলটিমেটলি জাস্টিস আসবে কি আসবে না, কেন নানা রকম কোর্টের নানা রকম আইনি প্রক্রিয়া আছে, যার মধ্যে থেকে কোনো জায়গায় যদি ভুল হয়ে যায় তাহলে অনেক সময় যারা অপরাধী তারা ছাড় পেয়ে যান। সেজন্য মানুষ চায় যে শিওর জাস্টিস, এটা একদম ইনস্ট্যান্ট আর শিওর জাস্টিস হলো, জাস্টিস পেয়ে গেলাম আমরা, তাতে উল্লসিত হয়।
এনকাউন্টার ঠিক না ভুল? এভাবে কি সমাজ থেকে অপরাধ বন্ধ করা গেছে নাকি যাবে? এই বিতর্ক চলবে, কিন্তু আপাতত বারুইপুরের এনকাউন্টার জাস্টিস মডেলে খুশি অনেকেই। এবিপি আনন্দ। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলিতে বোন কিরণমালাকে বরুণ বলেছিল, এই তীর ধনুক রাখো, আমি চলিলাম। যদি তীরের আগা ধসে, ধনুর ছিলা ছেঁড়ে, তো জানিও আমিও নাই। বরুণ বিশ্বাস আমাদের মধ্যে নেই, তার 14 বছর কেটে গেছে। উত্তর 24 পরগনার সুটিয়া গ্রামের গণধর্ষণে সেই প্রতিবাদী শিক্ষকের পরিবার কিন্তু আজও বিচার পাননি। দুটো ছবি আমার এখনও চোখে ভাসে। 2012 সালের 7ই জুলাই একই দিনে দুটো ছবি। এক, মিত্র ইনস্টিটিউশন মেন থেকে এক জনপ্রিয় শিক্ষকের শেষ যাত্রা নিমতলা ঘাটের দিকে যাচ্ছে, আর পেছনে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত মিছিল এক প্রতিবাদীকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। আর দ্বিতীয় ছবি, আমি বহুবার ঘটনা প্রসঙ্গে এটা লিখেওছি, মহান বরুণ বিশ্বাসের মহীয়সী মা গীতাঞ্জলি বিশ্বাসের সেই সাক্ষাৎকার যে আমি আজ কাঁদব না, আমি যদি কাঁদি তাহলে অন্য মায়েরা ভয় পাবে, আর কেউ তার ছেলেকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে বরুণ হতে বলবে না। আমি আজকে একজন মা একজন বাবা দেখালাম, কিন্তু গীতাঞ্জলি দেবী আমাদের মধ্যে নেই, তার কথা আবার আজকে বলতে হলো। আবার বলছি, আমি বিশ্বাস করি বরুণ বিশ্বাসরা কিন্তু মরে না। শেষ পর্যন্ত বরুণের এই পরিবার কি বিচার পাবে? বরুণ বিশ্বাসের কেসের ফাইল খুলবে? আজকে আমার সঙ্গে স্টুডিওতে এসেছেন বরুণ বিশ্বাসের দাদা অসিত বিশ্বাস। আপনারা তো মুখ্যমন্ত্রী জনতার দরবারেও গেছেন, আজকে সিআইডির টিম আপনাদের বাড়িতে গেছিল। ভরসা যাক যে কোনো, তারা কি বলছেন, কেসটা শুরু করবে? দেখুন, ভরসা তো কাউকে না কাউকে করতেই হবে। আমরা আগের সরকারকে ভরসা করেছিলাম বলে 2012 সালের 29শে আগস্ট আমার বাবা মার লেখা একটা চিঠি প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমি নিজে গিয়ে জমা দিয়েছিলাম রাইটার্স বিল্ডিংয়ে। আমার বাবা মারা সাক্ষাৎকার চেয়েছিলেন। উনি কিন্তু আজ পর্যন্ত সেই চিঠির কোনো আমরা রেসপন্স পাইনি। আমার বাবা মা কিন্তু বসেছিলেন আশায়। বর্তমান যে সরকার এসছে, 15 বছর বাদে যে সরকার এসছে, ঠিক একই রকমভাবে বরুণ বিশ্বাসের পরিবারের তরফ থেকে একই আবেদন নিয়ে আমরা গেছি। এই সরকার অনেক মানবিক সরকার। আমাদের সেই আবেদনে অতি দ্রুত উনি সাড়া আমাদের দিলেন, সাক্ষাৎ করলেন, এবং তার ফলটা হয়তো শুরু হচ্ছে। আমরা আশা রাখি, মানে আশা তো রাখতেই হবে। বিগত 15 বছরে বা 14 বছরে কি বললেন যখন মুখ্যমন্ত্রীকে জনতার দরবারে আপনারা কথা বললেন? কি বললেন উনি? কি বললেন মুখ্যমন্ত্রী? খুব মানে কি বলবো, খুব মানবিকভাবে আমাদের ঘটনাটা শুনলেন, এবং উনি জানেন ব্যাপারটা। 14 বছর হয়ে গেছে, উনি বললেন 14 বছর হয়ে গেছে, আপনারা হেল্প করুন। আমি চেষ্টা করছি আপনাদের ফাইল ওপেন করার। আমার তরফ থেকে যত রকম সাহায্য আমি করব, কিন্তু আপনাদের হেল্প করতে হবে। দুটো প্রশ্ন, এক হচ্ছে সিআইডি বাড়িতে গিয়ে ঠিক কী বিষয়ে খোঁজ খবর নিল, এক, আর দুই হচ্ছে যে আপনাদের মামলা ছিল দোর্দণ্ড প্রতাপ। এখন কেউ কল্পনাও করতে পারবেন না, অন্যতম মূল অভিযুক্ত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। আমি বলছি যে তারপরও কিভাবে আশা করেছিলেন যে তৃণমূল সরকার আপনাদের পাশে দাঁড়াবে? মানে এত প্রভাবশালী যে জেল থেকে বেরিয়েও যিনি নির্বাচনে লড়ার টিকিট পান। এখন অবশ্য ওই খানিকক্ষণ আগে সজল বলছিল ঋতব্রত গোষ্ঠীর কাছাকাছি বোধহয় গেছেন। হ্যাঁ, উনি বলেছিলেন যে হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের গ্রামে বলেছে কি হবে এসব গলায় মাদুলি করে ঝুলিয়ে রাখুন। উনার পাশে আপনার বাপের ভাগ্য ভালো, আরো অনেক গুণ আছে। মানে ওনার সত্যি অনেক গুণ আছে, যে চোরতে মানে খাদ্য চুরিতে, গরিবের খাদ্য চুরি থেকে নিয়ে মানে বিচার দেবে না, যে আমরা যে বিচারের জন্য সেটা বলছে কিনা মাদুলি করে গলায় ঝুলিয়ে রাখুন। মানে এটা কোনো ভাষা হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলে যে কোন সারাকে ইয়ে আছে ডিজে বাজাবো, মানে এদের এত ভাষা খারাপ। এরা সমাজের বুকে এমন যে কোন বাপ আছে, মানে এসব কোনো ভাষা হলো? একজন রাজনীতিবিদ, তাদের মুখে যদি এরকম ভাষা হয় যে কোন বাপ আছে দেখে নেব, তাহলে সমাজ কখনো উন্নতি হয় না, সমাজ দিনের পর দিন কিন্তু অবনতিই হয়। আসলে আপনি যেটা বলছেন একদমই ঠিক, কিন্তু আমরা কিন্তু ওইভাবে ভাবিনি। আমরা দেখেছিলাম
2011 সালে সরকার পরিবর্তনের পরে যে হোর্ডিং লাগানো হয়েছিল সততার প্রতীক, মা মাটি মানুষের সরকার, ভেবেছিলাম যে মানুষের কথা শুনবে, মাটির সঙ্গে মিশবেন, সেটা ভেবেছিলাম। মমতা ব্যানার্জিকে বরুণও অন্যরকমভাবে দেখেছিল, আমরা ঠিক সেরকমভাবে ভেবেছিলাম যে হয়তো ওনার কাছে গেলে জ্যোতিপ্রিয় মল্লিকের যে অত্যাচার উত্তর 24 পরগনায় 2000 সালে, তখন সিপিএম কিন্তু সরকারে, কিন্তু গাইঘাটা উত্তর 24 পরগনায় কিন্তু তখন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। গাইঘাটাতে একটা অন্যরকম সরকার চলতো, পশ্চিমবঙ্গ সরকার এখানে চালাতেন, ওখানে সমান্তরাল কিন্তু সরকার। গাইঘাটায় সমান্তরাল একটা সরকার চালাতো, সেটা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে। ওই এলাকার যত অ্যান্টি সোশ্যাল সেটা ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের তার সঙ্গী সাথী। আমরা ভেবেছিলাম, আমাদের পরিবার ভেবেছিলাম, যদি এই কথাগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা তুলে ধরতে পারি, তাহলে হয়তো একটা শুরু হওয়া পাবো। আমরা সেইটার দিক দিয়ে, সেই সততার প্রতীকের দিক দিয়ে গেছিলাম, কিন্তু সততার প্রতীক আজকে 15 বছর বাদে যেটা বেরোচ্ছে, কোন সততা দিয়ে উনি এসেছিলেন সেটা আজকে পশ্চিমবঙ্গ নয়, আমার মনে হয় পৃথিবীতেও এটা প্রকাশ হয়ে যাচ্ছে যে একটা সরকারের ক্যাবিনেট মন্ত্রী থেকে শুরু করে তার নিচতলার এমন কোনো লোক নেই যে তারা কোনো রকম চুরি কাজের সঙ্গে যুক্ত নয়, এবং ক্যাবিনেট মন্ত্রী একজনের পর একজন জেলে যাচ্ছে। এটা স্বাধীন ভারতবর্ষের পরে মনে হয় কোনো একটা রাজ্যের লজ্জা। আমরা এতটা তখন ভাবিনি, আমরা ওনাকে সততা ভেবেই কিন্তু গেছিলাম, কিন্তু পরবর্তীকালে দেখলাম এই জেল খেটে এসে আসার পরেও এই যে বিগত ইলেকশনটা হয়ে গেল, উনি সেই জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুকে যে সার্টিফিকেট দিলেন, আমরাও অভিভূত, দেওয়ারই কথা। কারণ তো উনি তো এই সরকারই চেয়েছিলেন, উনি তো শিক্ষিতদের চাননি। আজকে শিক্ষিতরা গাছতলায়, আজকে পয়সা দিয়ে যারা চাকরি কিনেছে তারা রয়েছে আপনার এসি রুমে, তারা রয়েছে ছাদের তলায়, আর শিক্ষিতরা গাছতলায়। উনি তো এই সরকারই চেয়েছিলেন, আমরা তো এখন প্রমাণ পাচ্ছি ওনারা কী চাইছিলেন। সুতরাং আমি দ্রুত এই যে অসিতবাবুর হতাশাটা, আবার বলছি এটা কিন্তু ওনার বা মৌসুমীর একার হতাশা নয়। আমি দ্রুত একবার আপনাদের সামনে রাখবো যে বরুণ বিশ্বাসের ঘটনাটি কি হয়েছিল, আরও একবার মনে করিয়ে দেবো, বহুবার দেখিয়েছি, কিন্তু এখনও বিচার থেকে এই পরিবারটা বহু দূরে। দেখুন, প্রথমে কলকাতা পুলিশ, তারপর সিবিআই তদন্তের উপর ভিত্তি করে আরজিকর কাণ্ডে নিম্ন আদালত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের শাস্তি দিয়েছে। এই পরিস্থিতিতে বিজেপি সরকারে আসার পর নতুন করে খুলেছে আরজিকর ফাইলস, আর এই আবহেই জোরালো হচ্ছে বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস খোলার দাবিও। আমরা পুনঃতদন্ত চেয়েছি, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী উনি গ্রহণ করেছেন এবং আমাদের কথা দিয়েছেন। বৃহস্পতিবার উত্তর 24 পরগনার শুটিয়ায় নিহত প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাড়িতে যান সিআইডির 2 অফিসার, কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। আমরা খবর পেয়েছে, আমাদের ফোন করেছিলেন, সিআইডি ফোন করেছিলেন, আমাদের সঙ্গে কথা বললেন। হ্যাঁ, খুশি হব না, আমরা বিচার পেলে খুশি হব, কেস নিয়েছে সবই ঠিক আছে, কিন্তু আমরা শেষ পর্যন্ত চাই আমরা বিচারটা যেন আমরা পাই, সঠিক বিচারটা। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে কি এবার খুলতে চলেছে বরুণ বিশ্বাস মার্ডার ফাইলসও? 2012 সালের 5ই জুলাই ছিল সেই অভিশপ্ত দিন। কলকাতার মেট্রো ইনস্টিটিউশনের শিক্ষক বরুণ বিশ্বাস সবে গোবরডাঙ্গা স্টেশনে নেমেছিলেন। বাইক নিয়ে বাড়ির দিকে রওনা দিতে যাবেন, তখনই কয়েকটা বুলেট এফোর করে দেয় তাকে। ওই মামলায় 9 জনকে গ্রেফতার করা হয়, তাদের মধ্যে জেলেই একজনের মৃত্যু হয়, বাকিরা জামিনে ছাড়া পেয়ে যান। 52 জন সাক্ষীর মধ্যে এখনো পর্যন্ত মাত্র 36 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। 1 যুগেরও বেশি সময় ধরে সেই মামলা ঝুলে রয়েছে আদালতে। সমাজের জন্য যে প্রতিবাদ করে গেল, তার জীবনটাই তারা কেড়ে নিল, তাদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল, তাকে কর্মকাণ্ড, তোলাবাজ, এই ধর্ষণ খুন তারা করতে পারবে না, তাই জ্যোতিপ্রিয় মল্লিক তার পথের কাটা সরিয়ে দিতে একদম মাস্টার প্ল্যান করে আমার ভাইটাকে পৃথিবী থেকে সরিয়ে দিই। 38 বছর বয়সী শিক্ষক বরুণ বিশ্বাস শুটিয়ায় নারী নির্যাতন এবং গণধর্ষণের বিরুদ্ধে সরব হয়েছিলেন। এলাকায় প্রতিবাদের মুখ হয়ে উঠেছিলেন তিনি, নানা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। পরিবারের দাবি, সেই কারণে পরিকল্পিতভাবে বরুণকে খুন করা হয়। তখনকার সরকার সিআইডিকে যেভাবে পরিচালনা করেছিল, এখন সরকার পরিবর্তন হয়েছে, এখন দেখা যাক পরিবর্তনের সরকার, আমরা অনেকটা আশাবাদী। 14 বছর, বিগত 14 বছর তো সেইভাবে কিছুই পাইনি। তো এই সরকারের কাছে আমরা অনুরোধ করার পরে সুন্দরভাবে যে সাড়া দিয়েছেন, এটা আমাদের কাছে একটা পজিটিভ নিউজ, আমাদের মনে হচ্ছে পজিটিভ। গত 4 জুলাই বরুণ বিশ্বাসের হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয় বিশ্বাস পরিবার। মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, বরুণের
যে হত্যাকাণ্ডের সত্যিকারের যে মৃত্যু রহস্য, যে তদন্তর নামে প্রহসন হয়েছে, তদন্ত কিছুই হয়নি। আমরা চাইছি প্রকৃত ফার্দার ইনভেস্টিগেশন যদি সম্ভব হয়। এবার কি তাহলে বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস খোলা শুধুই সময়ের অপেক্ষা? সমীরণ পাল, ব্রতদীপ ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি রবীন্দ্রনাথদার কাছে আসবো। রবীন্দ্রনাথ, আপনার সামনে গোটা অনুষ্ঠানে দুটো ছবি। এই ছবি আমি বলছি যে প্রতিনিধিত্বমূলক। ট্রেনে, বাসে, সমস্ত বাজারে এই নিয়ে আলোচনা হচ্ছে এবং বেশিরভাগ মানুষ কিন্তু অবশ্যই তারা আবেগপ্রবণ। তার কারণ তারা মনে করছেন একটা দিক হচ্ছে যা হওয়া উচিত, আইন যা বলছে একেবারে নিয়ম মেনে বছরের পর বছর অপেক্ষা করা উচিত। আর একটা মানুষের অভিজ্ঞতা বলছে প্রজন্ম চলে যাচ্ছে, বিচার আসছে না, অতএব চট জলদি এই ধরনের এনকাউন্টার, বিশেষ করে যদি দাগিদের ক্ষেত্রে এটা বাস্তব যে মানুষের বিপুল সংখ্যক মানুষের সমর্থন পাচ্ছে। এবং শুধু এই রাজ্যে ভাববেন না, আমি দেখছিলাম শাসক, বিরোধী, বিজেপি বিরোধী সমস্ত দলের, মানে সেটা অন্ধ্রপ্রদেশের ওয়ারাঙ্গালে, ওদিকে তেলেঙ্গানায়, ওদিকে উত্তরপ্রদেশের কানপুরে এবং যোগীরাজ্যের আগে, যোগীরাজ্যের চলার সময় মহারাষ্ট্রে, একটার পর একটা বিরাট লিস্ট করছিলাম যে সমস্ত দলমত নির্বিশেষে কিন্তু এই এনকাউন্টার হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ মানুষের সমর্থন পেয়েছে। আপনার বিশ্লেষণ কি? দেখুন, এখানে দুটো ঘটনা বলা হলো, মানে একটা হচ্ছে বারুইপুরের ঘটনা আর একটা শুটিয়ার ঘটনা। দুটো ঘটনার মধ্যে একটা কমন থ্রেড আছে, সেটা হচ্ছে দুটো ক্ষেত্রে কিন্তু ধর্ষণের একটা বিরাট ব্যাপার আছে। মানে বরুণ বিশ্বাসের ক্ষেত্রে 80 জন মহিলা অভিযোগ জানিয়েছিল যে তারা বিভিন্ন এজের তারা ধর্ষিত হয়েছে। আমি প্রথমে বারুইপুরের ঘটনার ক্ষেত্রে আসি। দেখুন, আমি মানে যেহেতু আমি সাধারণ মানুষ, রাজনৈতিক নেতা নই, আমার কোনো সেই অর্থে অর্গানাইজেশনও কিছু নেই, আমি চায়ের দোকান বা রাস্তায় ঘাটে যে আলোচনা, তাতে আমি বুঝেছি সাধারণ মানুষ কিন্তু খুব খুশি। তারা খুশি এই কারণে, এর ক্ষেত্রে এই বারুইপুরের ঘটনায় নাম নিতেও ঘেন্না লাগে, তার কোনো সহানুভূতির জায়গা নেই। যে নিজে স্বীকার করেছে ওই নৃশংস পাশবিক অত্যাচার করেছে 11 বছরের মেয়েটির উপর, তার মা তাকে ডিজন করেছে, তার স্ত্রী তাকে ডিজন করেছে, তাকে সমাজ ওন করতে যাবে কেন? এটা হচ্ছে তাদের পরিষ্কার ঘটনা। এবং এটা যে হলো তার কারণটা হচ্ছে এই যে খুশির ব্যাপারটা, এটার কারণ হচ্ছে মানুষ হয়তো বিচারের কথাই বলতো, কিন্তু গত 15 বছরে একটা রাজনৈতিক সদিচ্ছাও আমরা আগের রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে দেখিনি। তার কারণ আপনি দেখুন, কামদুনি প্রথম পার্ক সার্কাস থেকে শুরু হয়েছিল, কামদুনি, হাঁসখালি, অভয়া, প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ দেখেছে যে সর্বোচ্চ নেত্রী দাঁড়িয়ে থেকে এই ধর্ষকদের কি করে মুক্তি দেওয়া যায় তার ব্যবস্থা করেছে। এখন যখন একজন সরকারের প্রধান হিসেবে এসছে, যে এই সদিচ্ছা দেখানোর কথা বলছে, দর্শকদের শাস্তি দেব বলছে, তখন তারা খুশি হচ্ছে। দ্বিতীয় নম্বর, দেখুন, এই যে বছরের পর বছর তদন্ত হচ্ছে, তদন্তের পরও কামদুনিতে 3 জনের যাবজ্জীবন, 2 জনের যাবজ্জীবন হলো, 3 জনের মানে কি 3 জনের যাবজ্জীবন হলো, 3 জনের ফাঁসির আদেশ হলো। তারপরে কিরকম বস্তা তদন্ত করলো, যে তদন্ত করলো তা এখন সাসপেন্ডেড হয়ে আছে সেই পুলিশ অফিসার, কিন্তু তার ফলে তারা বেকসুর খালাস হয়ে গেল। তাহলে এই তদন্তের পর মানুষ ভরসা রাখবে কি করে? তারা মনে করছে পুলিশের হাতে গেলে, তদন্তের হাতে গেলেই দিনের পর দিন, যখন এই লোকটি বলেছে যে নিজে স্বীকার করেছে যে এই নারকীয় ঘটনা ঘটিয়েছে, তখন তাকে মেরে দাও, কোনো দরকার নেই। একটা কেসে 14 বার পিপি চেঞ্জ। আর মানে বরুণ বিশ্বাস আমরা যখন রিপোর্টিং করেছি, একজন কেউ নেই যে সামান্য অন্য কিছু বলছেন। মানে একটা গোটা জনগোষ্ঠী যার নামে মানে কপালে হাত থাকাচ্ছে, সে বিচার পেল না, যার ফিল্ম হলো এবং সেই ফিল্ম জনপ্রিয় হলো, কিন্তু শুধু সে বিচার পেল না। মানে এক্ষেত্রে তো আমি প্রথম বলবো বারুইপুরের ক্ষেত্রে একটা ফাস্ট ট্র্যাক কোর্ট করা হচ্ছে, কিন্তু উল্টো দিকটাও আছে। দেখুন, এই যে বরুণ বিশ্বাসের কেস, এই যে রুল অফ ল কিন্তু ভায়োলেটেড হওয়া উচিত না। বরুণ বিশ্বাসের কেসে ধরুন, যারা ধরা পড়লো তাদের কাউকে যদি মেরে দেওয়া হয়, কারা চক্রান্তটা করেছিল, তাহলে সেই চক্রান্তটা তো ধরাই পড়বে না। এই যে ঘৃণ্য লোকটি যাকে মেরে ফেলা হয়েছে, সেই লোকটি মানে তার যদি নার্কো টেস্ট করা হতো, হয়তো বা আরও কিছু তথ্য দিতে পারত। সেই জায়গা থেকে কিন্তু আমরা বঞ্চিত হলাম। দ্বিতীয় নম্বর, দেখুন, যে পুলিশ অফিসারের রিভলভার ছিল, তিনি তো ট্রেন্ড একজন পুলিশ অফিসার, তার বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার।
যে তার এমন একজন পুলিশ অফিসার যার রিভলভার চিনিয়ে নিচ্ছে তিনি সেখানে গেলেন কি করে। এবং বস্তুতপক্ষে তার আগেরটা ভাবুন, আনন্দ সর্দার পাবলিক তুলে দিল, পুলিশকে তার হাত থেকে পালিয়ে গেল। এখন সরকার সঙ্গে সঙ্গেই বলা যাবে সিআইডি এনকোয়ারির কথা বলেছেন, ম্যান্ডেটরি সেটা তদন্ত শুরু হয়ে গেছে, জুডিশিয়াল এনকোয়ারির অর্ডার দিয়ে দিয়েছে। আমি বলছি আমি শুধু আশা করতে পারি, একদম আমি শুধু কথা সূত্র ধরে সজলের কাছে যাব যে ডিজিপি কে সম্ভবত 3 দিন সময় দেওয়া হয়েছে রিপোর্ট দেওয়ার জন্য, যে কোনো স্তরে কোনো পুলিশ অফিসারের আছে তো খোলা চোখে দেখা যাচ্ছে যে ব্যবস্থা নেওয়ার জন্য ডিজিপির রিপোর্টের বিষয়ে এইটুকু আশা করতে পারি সজল, যে যারা এই গাফিলতির জন্য যায় তার কড়া ব্যবস্থা হবে। সে তো নেবেন, দেখুন ওগুলো মানে ফাঁড়িতে থাকে দু একজন এসআই, কনস্টেবল, পুলিশ ক্যাম্প থাকে, সামগ্রিকভাবে ওই পালিয়ে যাওয়া কিছুক্ষণের জন্য বা আবার তারপরে মানুষের হাতে ধরা পড়ে। আমি বলছি 3 ঘন্টা জিডি হয়নি, তারপর এফআইআর হয়েছে 12 ঘন্টা পর। দাদা আপনি পশ্চিমবঙ্গে আছেন, এখনো এটা লন্ডন হয়ে যায়নি, কিন্তু আপনি এটাও দেখতে পেয়েছেন কোন মুখ্যমন্ত্রী বলেনি এটা ছোট ঘটনা, কোন মুখ্যমন্ত্রী বলেনি এটা সাজানো ঘটনা, কোন মুখ্যমন্ত্রী বলেনি মেয়েটা প্রেগনেন্ট ছিল, কোন মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী বলে না এমন ঘটনা তো কতই ঘটে। কিন্তু আমরা 50 বছর ধরে এই পরম্পরা দেখে এসেছি। আপনি এই সামান্য ভুল ত্রুটিগুলো কেন দেখবেন? আমি আপনাকে বলছি, আমি বুঝতে পারলাম বিরিয়ানি খাওয়াতে চান খাওয়াতে পারেন, আমার আমি বলছি বরুণ বাবুর কেসটা, আমি ওই স্কুলের ছাত্র ছিলাম জানিয়ে রাখি, বরুণ বাবুর কেসটা 14 বছর হয়ে গেছে, 9টা আসামি বোধহয়, তার মধ্যে একটা মরে গেছে, আর বাকিরা ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে। হ্যাঁ, আপনি আমাকে বলুন ধনঞ্জয়কে শুধু লটকাতে আপনার লেগে গেছে 12 বছরের বেশি সময়। ধনঞ্জয়কে আপনি কি চান? এগুলো অতৃপ্ত হত্যা বলবে? আমি বলছি শুনুন, আমি বলছি তাদের স্বাধীন সমাজ আছে, তাদের নাগরিক কমিটি আছে, তাদের বুদ্ধিজীবী আছে, যখন যে মুখোশটা পড়ার দরকার পড়ে নেয়। এরাই 2 দিন আগে বলছিল সন্ধে হয়ে গেল, বিকেল হয়ে গেল, খরচা হলো কই, এরাই বলছিল ফেসবুকে, তারপরই ভোল পাল্টে ওর জন্য কি কান্না, ওই যে প্রভাস মণ্ডলের জন্য কেঁদে ভাসিয়ে দিচ্ছে। আমি আপনাকে বলি শুনুন, এই ঘটনাটা নিয়ে এত কথা বলছেন, পশ্চিমবঙ্গে তো আরো অনেকগুলো ঘটনা এই কদিনে ঘটেছে, সেগুলো নিয়ে তো কেউ আলোচনা করছি না। সেগুলো নিয়ে তো 1 মিনিট, সেগুলো নিয়ে তো তৃণমূল রাস্তায় মোমবাতি নিয়ে নামিনি, সেগুলো নিয়ে তো একবারও বিকাশ বাবুকে কাঁদতে দেখা যায়নি। কারণটা ধর্ম। আবারও আমরা বলছি, আগেও বলেছি যে বিজেপি এলেই রেপ মার্ডার বন্ধ হবে না, কিন্তু মার্ডার করে রেপ করে কেউ পালিয়ে বাঁচতে পারবে না, অপরাধী আতঙ্কে মরবে, এটা নিশ্চিত না। প্রথম কথা যেটা লাস্টে সজলদাই বলে দিল যে আচ্ছা মালদার ইংলিশ বাজার, বর্ধমান, কালনা, দুর্গাপুর, দিনহাটা, কুচবিহার, সরসুনা, অশোকনগর, মানে শুধু তাই নাম নেই কেন? অপরাধীরা গ্রেফতার হয়েছে না হয়নি? এখন আমি আরে ভাই বলো শাসক অভ্যাস করো, তুমি এখন বুঝে থাকার অভ্যাস করো। আমি বুঝে থাকবো না, কোনো জানি তোমরা সম্ভবই নেই। ওই যে তুমি যেটা বামপন্থী একটা লাইন বলো, তোমাদেরও আছে, একটা লাইন বলো, একটা লাইন বলো, তোমাদের লাইন বলো, মমতা ব্যানার্জি এত বড় মোমবাতিটা দিয়ে বেরোলো, একবারের জন্য তাদের কথা বলেছে। আর তুমি বলো যে জেলাগুলোর কথা বললে, সেই জেলাগুলো একবারও কথা বলেছে, আমরা প্রত্যেকটা বলেছি। মমতা ব্যানার্জি দেখাও, আমি চলে যাবো, আমি আজকে বলেছি, তুমি কে? আমার পার্টি, তোমার পার্টি। চলে যা হরিদাস পাল তাহলে কত সকলে। আমার পরিষ্কার কথা, এইগুলোতে কি ব্যবস্থা হয়েছে? আর নরেন্দ্রপুর তো বারুইপুরের পাশে, সেখানে তোমরাই সম্ভবত প্রতিবেদন দেখিয়েছিল, যেই বাবা ছেলেকে কিডন্যাপ করে বিজেপি পার্টি অফিস থেকে পাওয়া গেল, সেটা ব্যবস্থা আমি বরুণ বিশ্বাসের কথাটা বলছি। দেখো, এটা হচ্ছে আমাদের ইংরেজিতে বলে ক্রিমিনাল জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশন, ভারতীয় ফৌজদারি বিচার প্রশাসন। 3টে স্টেজ আছে, একটা হচ্ছে পুলিশের ইনভেস্টিগেশন, আর একটা হচ্ছে প্রসিকিউশন, পাবলিক প্রসিকিউটর, আর তারপরে হচ্ছে ট্রায়াল। দেখো পুরোটাই জিওপার্টাইজড হয়ে আছে, যার জন্য ওনার কেসটা কিন্তু হোপফুল আছে। আমি বলছি কামধুনিরটাও ঠিক তাই হয়েছে।
এই ক্রিমিনাল জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশন যে আপনি দাদা বলছেন হোপফুল, আমি বলছি আমি তো 12 থেকে কভার করেছি, আমি বলছি ওপেন অ্যান্ড শাট কেস ছিল না, আমি বলছি কোথা থেকে 14টা বছর কেটে গেল, 14টা বছর এখনো হোপফুল, মানে আমি বলছি আমি এখন যদি আমি বলছি তদন্ত হলে বিচার হলে ভীষণ খুশি হব যদি প্রসিকিউশন ঠিক থাকে। পাবলিক প্রসিকিউটর 14 বার চেঞ্জ হয়েছিল, তুমি জানো কামধুনির কেসটা, এখানেও তাই হয়েছে। এটা তো তখন অত সব বুঝতো না এইসবগুলো, এখন আস্তে আস্তে করতে করতে পারছো করতে গোবরডাঙ্গা স্টেশনে গুলি করে একটার পর একটা গুলি করে মারা হয়েছিল। সরকারের সৎ ইচ্ছা থাকলে কিন্তু বিচার পাওয়া যায়, কারণ সেই সময়ও পুলিশ ছিল, আজও সেই পুলিশ, শুধু ব্যক্তি পরিবর্তন হয়েছে। ব্যক্তি পরিবর্তন হয়েছে, যে সময় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এখন শুভেন্দু অধিকারী। তামান্নার মা বড় সিপিএম না বিকাশ বাবু বড় সিপিএম? তামান্নার মা অভিযোগ জানালেন মুখ্যমন্ত্রীর কাছে, বাড়ি যাবার আগে অপরাধী গ্রেপ্তার। তামান্নার মা বলছে এনকাউন্টার ইজ এ রাইট থিং। আপনি আমায় বলুন, আবার আপনি আমায় বলুন বিকাশ বাবু কেঁদে পাঠাচ্ছে। আমি আমার ব্যক্তিগত কথা বলছি, দল, আইন, প্রশাসন যে যাই বলুক, এই অপরাধের এই শাস্তি হলে অপরাধী ভয় পাবে। যতদিন শুনুন, পুলিশের হাতে লাঠি, কোমরে বন্দুক থাকে কেন বলুন তো? যাতে ভয় পায়। একজন দেবতাও দেখাতে পারবেন না যাতে অস্ত্র নেই, ওই অস্ত্রটাই ভয়, ভয় থেকেই এটা খুব পরিষ্কার করে বলতে হবে যে এই প্রবণতা শুধু এখানে নয়, গোটা দেশ জুড়ে দলমত নির্বিশেষে বহু দলের ক্ষেত্রেই একই এনকাউন্টার, এবং বহু ক্ষেত্রে যারা করেছেন তারা সংবর্ধনা পেয়েছেন। দেখুন, এনকাউন্টার। বারুইপুরে গণধর্ষণ ও খুনের নৃশংস ঘটনায় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর পর থেকেই এখন এই কথাটাই মুখে মুখে ফিরছে। ধর্ষণের পর অভিযুক্তদের এনকাউন্টার কিন্তু এই প্রথম নয়। বিভিন্ন সরকারের আমলে নানা সময় এনকাউন্টার হয়েছে, বিতর্ক হয়েছে, রাজনৈতিক ঝড় উঠেছে, কেউ খুশি হয়েছে, কেউ অখুশি। 2019 সালের 28শে নভেম্বর তেলেঙ্গানার সাদনগরে 44 নম্বর জাতীয় সড়কের আন্ডারপাস থেকে উদ্ধার হয়েছিল হায়দ্রাবাদের 26 বছরের তরুণী পশু চিকিৎসকের পোড়া মৃতদেহ। ঘটনার 7 দিনের মাথায় ভোররাতে ঠিক সেখানেই পুলিশের এনকাউন্টারের পর পড়ে থাকতে দেখা যায় জল্লু নবীন, লরি চালক মোহাম্মদ আরিফ, জল্লু শিবা এবং চিন্তাকুন্তা চেন্না কেশাভুলুর বুলেট বিদ্ধ ছিন্ন ভিন্ন শরীরগুলো। এই ঘটনার পর পুলিশ যেমন তীব্র সমালোচনার মুখে পড়েছিল, তেমনি সেই পুলিশের ওপর পুষ্পবৃষ্টিও হয়েছিল। পুলিশকে কাঁধে তুলে নাচা হয়েছিল, পুলিশের পা ছুঁয়ে প্রণাম করতেও দেখা গেছিল। সেই সময় তেলেঙ্গানা ছিল কে চন্দ্রশেখরের তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির সরকার। 2008 ডিসেম্বর মাস, অন্ধ্রপ্রদেশে তখন কংগ্রেসের সরকার। মুখ্যমন্ত্রী YS রাজশেখর রেড্ডি। এক তরুণীর উপর অ্যাসিড হামলা ও খুনের ঘটনায় উত্তাল হয় ওয়ারাঙ্গল। 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয় 3 অভিযুক্তকে। অভিযুক্তদের পুনর্নির্মাণে নিয়ে যাওয়ার সময় একই ঘটনা ঘটে, এনকাউন্টারে মৃত্যু হয় 3 জনেরই। 2024 সেপ্টেম্বর মাস, মহারাষ্ট্রের ক্ষমতায় বিজেপি শিন্ডে সেনা সরকার। বদলাপুরে স্কুল ছাত্রী নিগ্রহের ঘটনায় এনকাউন্টারে মৃত্যু হয় অক্ষয় শিন্ডে নামে অভিযুক্তের। তাঁর বিরুদ্ধেও পুলিশের রাইফেল ছিনিয়ে গুলি করার অভিযোগ উঠেছিল। চলতি বছরের 2রা জানুয়ারি যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে 6 বছরের মেয়েকে যৌন নির্যাতনের পর ছাদ থেকে ছুঁড়ে ফেলে খুনের অভিযোগ ওঠে। অভিযুক্তদের গ্রেপ্তার করতে গিয়ে এনকাউন্টার হয়, জখম অবস্থায় গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের। চলতি বছরের 30শে মে বিজেপি শাসিত অসমের নলবাড়িতে এক ছাত্রনেতা ও এক ছাত্রীকে খুনের অভিযোগ ওঠে আশিক খান নামে এক যুবকের বিরুদ্ধে। ঠিক পরের দিনই অভিযুক্তকে ধরতে যায় পুলিশ, আর তখনই এনকাউন্টারে মৃত্যু হয় অভিযুক্তের। তেলেঙ্গানায় দেখেছি এই ধরনের ঘটনায় এনকাউন্টার করা হয়েছে। মহারাষ্ট্রেতেও আমরা দেখেছি আন্ডারওয়ার্ল্ডের লোকজনকে মোকাবিলা করার জন্য বিভিন্ন সরকার, বিজেপি, তার আগে কংগ্রেস, তারাও এই পদ্ধতি অবলম্বন করেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু কিষাণজিকে যেভাবে এনকাউন্টার করা হয়েছিল 2011 সরকার আসার পরে, সেটাও তো এনকাউন্টার। কোন বিষয়ে পুলিশ প্রশাসন এনকাউন্টারটা করবে সেটা বিচার্য বিষয়। 2020 সালের 3রা জুলাই উত্তরপ্রদেশের কানপুরে গ্যাংস্টার বিকাশ দুবের দলবলের সঙ্গে সংঘর্ষে 8 পুলিশ কর্মীর মৃত্যু হয়। এরপর পুলিশের বয়ান অনুযায়ী 10ই জুলাই সকাল 7টা নাগাদ ঝাঁসি কানপুর হাইওয়ের ওপর ভৌতির কাছে পুলিশের কনভয়ের একটি গাড়ি উল্টে যায়, আর ঠিক তখন পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা করে গ্যাংস্টার বিকাশ। পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায়, আর তখনই পুলিশের এনকাউন্টারে নিহত হয় বিকাশ। তথ্য বলছে গত 9 বছরে উত্তরপ্রদেশের 17,043টি এনকাউন্টার হয়েছে, 289 জনের মৃত্যু হয়েছে, 11,834 জন আহত হয়েছেন। এর মধ্যে কতগুলো আসল, কতগুলো ভুয়ো তা নিয়েও বারবার প্রশ্ন উঠেছে, বিতর্ক হয়েছে, রাজনীতি হয়েছে।
স্বাধীন ভারতে প্রথম এনকাউন্টার হয়েছিল 1982 সালের 11ই জানুয়ারি মহারাষ্ট্রে। মুম্বাই পুলিশের হাতে মৃত্যু হয়েছিল গ্যাংস্টার মানিয়া সুরাভের। সেই সময় মহারাষ্ট্রে ছিল কংগ্রেসের সরকার। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।